ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট 2026-এর প্রস্তুতি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গ্রাফিক নভেল নিয়ে। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি কেউই মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা চাইলে আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ কোর্স রয়েছে, সেটা জয়েন করতে পারো। কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। বা তোমরা চাইলে ফুল সিলেবাস, নোটস, প্র্যাকটিস সেট এবং ওয়ানলাইনারের পিডিএফও পারচেস করতে পারো সরাসরি আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। অল নোটস, ওয়ানলাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। পাশাপাশি আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে বা যে কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের আলোচনাতে আমরা গ্রাফিক নভেল নিয়ে আলোচনা করব, যেখানে গ্রাফিক নভেলের সবার প্রথমে আমরা ঐতিহাসিক উৎপত্তি এবং যে ক্রনোলজি বা কালানুক্রমিক যে বিকাশ সেটা নিয়ে আলোচনা করব। দেখো, দ্য বিগিনিং অ্যান্ড কয়েনিং অফ terms. 1837, Swiss schoolmaster Rodolphe Toffer publishes History de M. Vieux Bois, widely considered the pioneer of sequential art and the modern comic strip. দেখো, সুইজারল্যান্ডের স্কুল শিক্ষক এবং চিত্রশিল্পী রোডলফ তোফার 1837 সালে একটা বিখ্যাত সচিত্র বই, মানে যেই বইতে গল্পের পাশাপাশি ছবি থাকবে, সচিত্র বই প্রকাশ করেন। ইংরেজিতে এই বইটার নাম ছিল দ্য অ্যাডভেঞ্চার অফ ওবাদিয়া ওল্ডবাক। তো এর ফলে, এই বইটা প্রকাশের ফলে তিনি বিশ্বজুড়ে এই যে সিকোয়েন্সিয়াল আর্ট এবং আধুনিক কমিক স্ট্রিপ এর আদি জনক বা পথ প্রদর্শক হিসেবে পরিচিত হন। তো তার এই কাজই ভবিষ্যতের গ্রাফিক নভেলের ভিত্তি করে তুলেছিল। এরপরে আসছে 1964। 1964-এ আমরা গ্রাফিক নভেলের পরিভাষার প্রথম ব্যবহার দেখতে পাই। দেখো, কমিক্স অনুরাগী এবং ইতিহাসবিদ রিচার্ড কাইলকে দেখতে পাই আমরা। 1964 সালে কাপা আলফা নামক একটা কমিক্স ফ্যানজিনে প্রকাশিত একটা প্রবন্ধে তিনি প্রথম সুনির্দিষ্টভাবে গ্রাফিক নভেল এই শব্দটা তৈরি করেন এবং ব্যবহার করেন। বোঝা গেছে? এবং 1978 সালে এটা বাণিজ্যিক জনপ্রিয়তা লাভ করে। বিখ্যাত মার্কিন কমিক শিল্পী এবং লেখক উইল আইজনার 1978 সালে তার যুগান্তকারী সচিত্র বই আ কন্ট্রাক্ট উইথ গড অ্যান্ড আদার টেনেমেন্ট স্টোরিজ প্রকাশ করেন। উইল প্রথম এই যে গ্রাফিক নভেল পরিভাষাটাকে বাণিজ্যিকভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন। তার উদ্দেশ্য কি ছিল? কমিক্স বা এই যে চিত্রাঙ্কনের মাধ্যমে কেবলই ছোটদের সস্তা গল্প নয়, বরং প্রাপ্তবয়স্কদের উপযোগী, অত্যন্ত গভীর, জটিল, সাহিত্যিক মূল্য সম্পন্ন কাহিনী ফুটিয়ে তোলা কিন্তু সম্ভব। তো প্রকাশকদের এই বিষয়টা বোঝানোর জন্যই তিনি প্রথম এই বইয়ে গ্রাফিক নভেল এই যে লেভেলটা কিন্তু ব্যবহার করেছিলেন। বোঝা গেছে গ্রাফিক নভেলের শুরুটা ঠিক কীরকম ছিল? তাহলে একদমই শুরুতে 1837-এ আমরা রোডলফ তোফারকে পেলাম। তারপরে 1964-তে আমরা গ্রাফিক নভেলের প্রথম ব্যবহার দেখতে পেলাম, যেখানে রিচার্ড কাইল, এবং 1978-এ আমরা উইল আইজনারকে পেলাম। দেখো, এখানে গ্রাফিক নভেলের একটা ক্রনোলজিক্যাল অর্ডার আমি উল্লেখ করেছি, যেখানে সবার প্রথমে 1978 সালে প্রথম বাণিজ্যিকভাবে সফল যে গ্রাফিক নভেল আ কন্ট্রাক্ট উইথ গড সেটা দেখতে পেয়েছিলাম উইল আইজনারের। তাই তো, আমেরিকার ইতিহাসে প্রথম বাণিজ্যিকভাবে সফল গ্রাফিক নভেল এটা কমিক্সকে শিল্পের একটা পরিপক্ক রূপ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। এরপরে 1980 থেকে 1991 সালে মাউস, যেটা ছিল একটা যুগান্তকারী সৃষ্টি। আর্টস ফিগেলম্যান ছিল এর লেখক, এবং এটা প্রথমে একটা ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পরবর্তীতে এটা দুটো খণ্ডে সম্পূর্ণ বই আকারে প্রকাশিত হয়। প্রথম খণ্ডে মাই ফাদার ব্লিডস হিস্ট্রি, দ্বিতীয় খণ্ডে অ্যান্ড হেয়ার মাই ট্রাভেলস বিগেন, যেটা এসেছিল ক্রমে 1986-তে, তারপরে 1991-তে। তো ইহুদি নিধনযোগ্য বা হলোকাস্টের পটভূমিতে লেখা এই গ্রাফিক নভেলটা, এবং ইতিহাসে প্রথম এবং একমাত্র কমিক্স বা গ্রাফিক নভেল এটা, যেটা পুলিৎজার প্রাইজ পেয়েছিল, এবং এতে মানুষদের বিভিন্ন পশুর রূপকে দেখানো হয়েছিল।
এরপরে আমরা 1982 থেকে 1989 ভি ফর ভেনেদেত্তো, এই যে ডিস্টোপিয়ান ক্লাসিক, এটা দেখতে পাই। অ্যালান মুর এবং ডেভিড লয়েডের লেখা, তাই না? অ্যালান মুর ছিলেন লেখক আর ডেভিড লয়েড চিত্রশিল্পী ছিলেন, কারণ এই নভেলগুলোতে তো লেখার পাশাপাশি ছবিও দিতে হতো। তো এটা একটা অত্যন্ত প্রভাবশালী এবং ডিস্টোপিয়ান সাহিত্যকর্ম। স্বৈরাচারী এবং পুলিশি রাষ্ট্রের বিরুদ্ধে একজন মুখোশধারী বিপ্লবীর লড়াই এতে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে আমরা 1986 সালে দ্য ডার্ক নাইট রিটার্নস দেখতে পাই, কমিক্সের একদম আধুনিক রূপান্তর, ফ্রাঙ্ক মিলারের লেখা। এই বইটা কমিক্স এবং গ্রাফিক নভেলের জগৎকে সম্পূর্ণ রিভলিউশনাইজড করে দিয়েছিল। ব্যাটম্যানের চরিত্রকে অত্যন্ত অন্ধকার, বাস্তবসম্মত এবং মনস্তাত্ত্বিক রূপ দিয়ে প্রাপ্তবয়স্ক রিডার্সদের কাছে কমিক্সের গ্রহণযোগ্যতা কিন্তু বহু গুণে বাড়িয়ে দিয়েছিল এই নভেলটা বা এই কমিক্সটা। এরপরে আমরা 1986 টু 87-তে ওয়াচম্যান দেখতে পাই। দেখো, ওয়াচম্যান এটা টাইম ম্যাগাজিনের সেরা 100টার তালিকায় একমাত্র। অ্যালান মুর লেখক এবং চিত্রশিল্পী ছিলেন ডেভিড। এটা বিশ্ব সাহিত্যের ইতিহাসে একমাত্র গ্রাফিক নভেল যেটা বিখ্যাত টাইম ম্যাগাজিনের সর্বকালের সেরা 100টি উপন্যাসের তালিকায় স্থান পেয়েছিল। সুপার হিরোদের মনস্তাত্ত্বিক অবক্ষয় এবং রাজনৈতিক জটিলতা ফুটিয়ে তুলেছিল এটা। এরপরে আমরা দেখতে পাবো দ্য স্যান্ডম্যান সিরিজ, ঠিক আছে, নীল গেইম্যানের লেখা। এটা অন্ধকার ফ্যান্টাসি এবং সেই পরাবাস্তব কাহিনীর সাথে ক্লাসিক্যাল পৌরাণিক কাহিনী এবং উপকথাগুলোর একটা অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো 1994-তে দ্য রিভার অফ স্টোরিজ। লেখক ছিলেন অরিজিৎ সেন। এটা ভারতের ইতিহাসের একদম প্রথম বা ডেবিউ গ্রাফিক নভেল বলতে পারি আমরা, ঠিক আছে, ইন্ডিয়ান ফার্স্ট গ্রাফিক নভেল। এরপরে 2000 সালে আমরা পারসেপোলিস দেখতে পাই। পারসেপোলিস লেখিকা ছিলেন মারজান সাত্রাপি। এটা ফরাসি ভাষায় লেখা অত্যন্ত প্রভাবশালী এবং বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রাফিক নভেল। এতে ইরানের বিপ্লবের পটভূমিতে লেখা লেখিকার নিজের শৈশব এবং বড় হয়ে ওঠার কাহিনী চিত্রিত হয়েছে। এরপরে 2001 সালে আমরা পাই প্যালেস্টাইন, গ্রাফিক জার্নালিজমের পথ প্রদর্শক জো স্যাকোর লেখা। এই বইটা বিশ্ব সাহিত্যে গ্রাফিক জার্নালিজম নামক একটা সম্পূর্ণ নতুন ধারার জন্ম দেয়। লেখক নিজে প্যালেস্টাইনে গিয়ে বাস্তব যুদ্ধ এবং সাধারণ মানুষের জীবনকে স্কেচ এবং কমিক্সের মাধ্যমে সাংবাদিকতার আদলে কিন্তু তুলে ধরেন। বোঝা গেছে? এরপরে আমরা 2004-এ করিডোর দেখতে পাই। ভারতীয় গ্রাফিক নভেলের জোয়ার আসে। অমরনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটা ভারতের মূলধারার গ্রাফিক নভেল প্রকাশনার ক্ষেত্রে একটা বিশাল বিপ্লব নিয়ে এসেছিল, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভারতের গ্রাফিক নভেল 1994 সালের দ্য রিভার অফ স্টোরিজ, অরিজিৎ সেনের 2004-এ করিডোর, অমরনাথ বন্দ্যোপাধ্যায়ের, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো হলো ভারতের প্রথম মূলধারার বাণিজ্যিক গ্রাফিক নভেল যা পেঙ্গুইন বুকস দ্বারা প্রকাশিত হয়েছিল এবং দিল্লির কন প্লেসের পটভূমিতে লেখা এই বইটা ভারতের রিডার্সদের মধ্যে কিন্তু একটা নতুন সাহিত্যিক মাধ্যমকে বাণিজ্যিকভাবে জনপ্রিয় করে তুলেছিল। এছাড়াও 2006 সালে আমরা দেখতে পাই ফান হোম, ঠিক আছে, ফান হোম, আ ফ্যামিলি ট্র্যাজিকমিক, অ্যালিসন বেজডেলের লেখা। এটা বিশ্ব সাহিত্যে যুগান্তকারী কুইয়ার এবং নিউরো ডাইভার্জেন্ট আত্মজীবনীমূলক গ্রাফিক নভেল। লেখিকা অত্যন্ত সাহসিকতার সাথে তার নিজের সমকামিতা এবং তার বাবার সাথে জটিল মানসিক সম্পর্ক এবং তার বাবার গোপন উভকামী জীবনের ট্র্যাজিক কাহিনী সচিত্রভাবে ফুটিয়ে তুলেছেন। 2011 সালে আমরা দেখতে পাই ভীমায়ন দলিত সাহিত্যের এক যুগান্তকারী সৃষ্টি। দুর্গাবাই ব্যাম, সুভাষ ব্যাম এবং শ্রীবিদ্যা নটরাজন এর লেখক এবং চিত্রশিল্পী। এটা অত্যন্ত যুগান্তকারী দলিত গ্রাফিক নভেল বা ন্যারেটিভ। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং তার জাতিভেদ এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী এই বইয়ে তুলে ধরা হয়েছে। এই বইটার অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর ছবিগুলো প্রথাগত ওয়েস্টার্ন কমিক্সের মতো কিন্তু নয়। এটা ভারতের ঐতিহ্যবাহী সেই প্রধান গণ্ড আদিবাসী চিত্রকলা শিল্পী শৈলী ব্যবহার করে আঁকা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিজের পয়েন্ট অফ ভিউ থেকে তো অবশ্যই তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। এখানে আমরা পরপর মেজর গ্রাফিক নভেলিস্ট এবং তাদের ওয়ার্কগুলোকে ইন ডিটেইল এবারে আলোচনা করব। দেখো, সবার প্রথমে আমরা এখানে আর্ট স্পিগলম্যানকে পাচ্ছি। তার প্রধান যে সাহিত্যকর্ম মাউস আ সার্ভাইভার্স টেল, ঠিক আছে। তো পোস্ট মডার্ন বায়োগ্রাফি, এটা একটা উত্তর আধুনিক জীবনীমূলক আত্মজীবনীমূলক ন্যারেটিভ। বইটাতে লেখক
স্পিগলম্যান তার নিজের বাবা ভ্লাদেকের একটা সাক্ষাৎকার বা ইন্টারভিউ নিচ্ছেন। তার বাবা একজন পোলিশ ইহুদি ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা সংগঠিত ইহুদি নিধনযোগ্য বা হলোকাস্টের হাত থেকে বেঁচে ফেরা একজন মানুষ ছিলেন। এটা মূলত প্রজন্মগত ট্রমা এবং মানসিক আঘাত, স্মৃতি এবং কুখ্যাত আউসভিটজ কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতা নিয়ে আলোচনা করে। বোঝা গেছে? এবং এই যে নভেলটি, এটা স্পেশাল পুলিৎজার প্রাইজ পায় 1992 সালে। এরপরে আমরা অ্যালান মুরকে দেখতে পাই। অ্যালান মুর ওয়াচম্যান, এই নভেলটার মূল গুরুত্ব হচ্ছে এটা প্রথাগত সুপার হিরোদের আদর্শ চরিত্র বা সেই ধারণাটাকে ভেঙে চুরমার করে দেয়। এখানে সুপার হিরোদের কোনো নিখুঁত মানুষ হিসেবে নয়, বরং চরম মানসিক বিকৃতি বা নৈতিক একটা স্খলনযুক্ত চরিত্র হিসেবে দেখানো হয়েছে। এই কাহিনীর পটভূমি কি? এই কাহিনীর পটভূমি হচ্ছে একটা বিকল্প ইতিহাস, যেখানে 1985 সালের সেই যে কোল্ড ওয়ার চরম আকার ধারণ করেছে এবং আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ লেগে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই উপন্যাসে আমরা নিহিলিজম বা শূন্যতাবাদ এবং অ্যাবসলিউট মরালিটি বা পরম নৈতিকতা, এই দুই মধ্যেকার এক তীব্র দার্শনিক দ্বন্দ্ব অন্বেষণ দেখতে পাই, তাই না? এই বইটার প্রত্যেকটা পৃষ্ঠার ছবির ঘর বা প্যানেলগুলো একটা নির্দিষ্ট প্যানেলের গ্রিড স্ট্রাকচার মেনে তৈরি, যেটা পোস্ট মডার্নিজম স্ট্রাকচারের বিন্যাসের একটা বড় উদাহরণ। ঠিক আছে? আর এই উপন্যাসে বারবার ডুমসডে ক্লক বা সেই কেয়ামতের ঘড়ির প্রতীকটা ব্যবহার করা হয়েছে, যেটা মানব সভ্যতার চূড়ান্ত ধ্বংসের আর মাত্র কয়েক মিনিট বাকি, এই যে চরম উত্তেজনাটাকেই যেন এটা নির্দেশ করে। এছাড়াও আমরা তার ভি ফর ভেনদেত্তো দেখতে পাই। এটাও একটা কল্পিত অন্ধকার ভবিষ্যৎ বা ডিস্টোপিয়ান সমাজ নিয়ে লেখা। পরমাণু যুদ্ধের পরবর্তী সময়ে চরম স্বৈরাচারী এবং নব্য ফ্যাসিবাদ দল সমগ্র যুক্তরাজ্য বা ব্রিটেন শাসন এবং অত্যাচার করেছে, তাই না? তো ভি হচ্ছে আ মার্কসড অ্যানার্কিস্ট। কাহিনীর মূল নায়ক হচ্ছে ভি নামক একজন মুখোশধারী নৈরাজ্যবাদী বিপ্লবী। তিনি সেই স্বৈরাচারী সরকারকে ধ্বংস করার জন্য এবং সমাজকে মুক্ত করতে একাই লড়াই করছেন। এই উপন্যাসের মাধ্যমেই 1605 সালের ব্রিটিশ বারুদ ষড়যন্ত্রের ঐতিহাসিক চরিত্র সেই গাই ফক্সের মুখোশটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। বোঝা গেছে? এরপরে আমরা যে দ্বিতীয় মেজর রাইটারকে পাবো, তিনি হচ্ছেন মারজান সাত্রাপি। মারজান সাত্রাপি পার্সেপোলিস, তার বিখ্যাত ওয়ার্ক পার্সেপোলিস, যেটা হচ্ছে এই লেখিকার সম্পূর্ণ নিজস্ব জীবনের উপরে ভিত্তি করে লেখা একটা অত্যন্ত প্রভাবশালী আত্মজীবনীমূলক গ্রাফিক নভেল। এতে ইরানে লেখিকার নিজের শৈশব থেকে শুরু করে তরুণ বয়স এবং প্রথম যৌবনের দিনগুলোর কাহিনী চিত্রায়িত হয়েছে। কাহিনীর মূল পটভূমি হচ্ছে ইরানের সংগঠিত ঐতিহাসিক ইসলামী বিপ্লব বা ইসলামিক রিভলিউশন এবং তার পরবর্তী সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা। এই উপন্যাসে মূলত তিনটে প্রধান রাজনৈতিক এবং মানসিক সংকট ফুটে উঠেছে: লস অফ পার্সোনাল ফ্রিডম, ইরান ইরাক ওয়ার, আর অ্যালিনিয়েশন অ্যাজ অ্যান এক্সাইল ইন ইউরোপ। দেখো, ইসলামী বিপ্লবের পরে ইরানে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের ব্যক্তিগত স্বাধীনতা চলে যায়, অধিকার চলে যায়, জোরপূর্বক হিজাব তাদেরকে পরিয়ে দেওয়া হয়। ইরান ইরাক যুদ্ধের বিধ্বংসী রূপ এবং সাধারণ মানুষের ওপর তার ভয়ঙ্কর মানসিক প্রভাব পড়ে। পরবর্তীতে যখন তিনি পড়াশুনোর জন্য ইউরোপে চলে যান, সেখানে একজন প্রবাসী বা নির্বাসিত ব্যক্তি হিসেবে তাকে একাকিত্ব এবং সেই যে সাংস্কৃতিক দ্বন্দ্ব এবং অ্যালিনিয়েশনের সম্মুখীন হতে হয়। বোঝা গেছে? এরপরে আমরা জো স্যাকোকে দেখতে পাবো। জো স্যাকো মেজর ওয়ার্ক বললে প্যালেস্টাইন এবং সেফ এরিয়া গোরাজদে দেখতে পাচ্ছি। প্যালেস্টাইন, জো স্যাকো 1991 সালের শেষের দিকে এবং 1992 সালের শুরুতে টানা কয়েক মাস ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপ অঞ্চলে অবস্থান করেন। সেখানে সাধারণ প্যালেস্টাইনি মানুষের প্রত্যাহিক জীবন, ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের ভয়াবহতা এবং তাদের মানবেতর সেই জীবনযাত্রাকে খুব কাছ থেকে তিনি নথিবদ্ধ করেন। এছাড়াও তার আমরা সেফ এরিয়া গোরাজদে দেখতে পাচ্ছি, বসনিয়ার যুদ্ধের পটভূমিতে লেখা আর একটা বিখ্যাত বই, যেখানে যুদ্ধ বিধ্বস্ত সাধারণ মানুষের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। বোঝা গেছে? দেখো, জো স্যাকোকে বিশ্ব সাহিত্যে গ্রাফিক জার্নালিজম বা কমিক বুক সাংবাদিকতার মূল বক্তা বা স্রষ্টা হিসেবে গণ্য করা হয়। গ্রাফিক জার্নালিজম কি না? গ্রাফিক জার্নালিজম হচ্ছে এমন এক ধরনের সাংবাদিকতা যেখানে প্রথাগত কাগজের রিপোর্টিং এবং ভিডিওর বদলে সম্পূর্ণ পর্যায়ক্রমিক সিকোয়েন্সিয়াল আর্টের মাধ্যমে বাস্তব সংবাদ এবং বিভিন্ন সাক্ষাৎকার, গঠনমূলক স্ট্রাকচারাল রিপোর্টিং বা প্রতিবেদন রিডার্সদের সামনে কিন্তু তুলে ধরা হয়। বোঝা গেছে? এছাড়া আমরা অ্যালিসন বেসডেলকে দেখতে পাবো, তার ফান হোম আ ফ্যামিলি ট্র্যাজিকমিক। আ ফ্যামিলি ট্র্যাজিকমিক, দেখো, এটা একটা গ্রাফিক স্মৃতি কথা। বইটাতে লেখিকা তার বাবা
ব্রুসের সাথে নিজের অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক সম্পর্কের ওপরে আলোকপাত করেছেন। তার বাবা পেশায় একজন ইংরেজি শিক্ষক এবং একটা ফিউনারেল হোম বা পারিবারিক শ্মশানের পরিচালক ছিলেন। ঠিক আছে, তার বাবা একজন বিবাহিত পুরুষ হলেও আসলে সমাজ এবং পরিবারের ভয়ে নিজের সমকামিতা লুকিয়ে রেখেছিলেন। কাকতালীয়ভাবে লেখিকা যখন কলেজে পড়ার সময় নিজের সমকামী পরিচয় আবিষ্কার করেন, তার কিছুদিনের মধ্যেই হঠাৎ তার বাবা একটা ট্রাকের সামনে পড়ে মারা যায়, যেটা সম্ভবত একটা আত্মহত্যা ছিল। তো মূলত লিঙ্গ পরিচয়, যৌন অভিযোজন, মানে সমকামিতা এবং আত্মহত্যা নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা এই গ্রাফিক নভেলটি। বোঝা গেছে? এই উপন্যাসের যে গঠনশৈলী অত্যন্ত উচ্চাঙ্গের, বিভিন্ন ক্লাসিক সাহিত্যের পরোক্ষ এবং প্রত্যক্ষ রেফারেন্স এখানে রয়েছে। জেমস জয়েসের উপন্যাস উইলিসেস, স্টিফেন ডোডলাস এবং লিওপোল্ড ব্লুমের বাবা এবং ছেলের রূপক বোঝাতে, এছাড়াও মার্সেল প্রুস্তের উপন্যাস ইন সার্চ অফ লস্ট টাইম স্মৃতিচারণার গভীরতা বোঝাতে, এছাড়া গ্রিক পুরাণের মিথ ডেডালাস এবং ইকারাসের সেই রূপকথা রয়েছে, যেখানে বাবা এবং ছেলের ট্র্যাজিক এবং বিপজ্জনক উড়ালকে তুলনা করা হয়েছে। এই সমস্ত রেফারেন্স কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। বোঝা গেছে? তো এই সমস্ত বিখ্যাত গ্রাফিক নভেলিস্টদেরকে আমরা দেখতে পাই। এছাড়াও আমরা ইন্ডিয়ান লিটারেচারে কিছু গুরুত্বপূর্ণ গ্রাফিক নভেলিস্টকে দেখতে পাবো। ভারতীয় ইংরেজি সাহিত্যে গ্রাফিক নভেল, ভারতীয় ইংরেজি লেখকরা সমাজ এবং সংস্কৃতির বিভিন্ন গভীর জটিলতাকে ফুটিয়ে তুলতে গ্রাফিক এই যে মাধ্যমটাকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। যেমন সোশিও পলিটিক্যাল ক্রিটিক, সামাজিক এবং রাজনৈতিক সমালোচনা, মাইথোলজি, কাস্ট ডায়নামিক্স, আরবান আইসোলেশন প্রভৃতি। তো প্রধান লেখক বললে আমরা সবার প্রথমেই অরিজিৎ সেনকে পাচ্ছি। অরিজিৎ সেন দ্য রিভার অফ স্টোরিজ, যেটা 1994 এসেছিল, হিস্টোরিক্যাল স্টার্টিং পয়েন্ট, তাই না? ভারতীয় গ্রাফিক নভেল সাহিত্যের ইতিহাসে একদমই প্রথম প্রারম্ভিক বিন্দু এটা। মূলত 3টে ভিন্ন উপাদানের একটা অনন্য মিশ্রণ, মানে বাস্তব ঘটনা এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা, আদিবাসী এবং উপজাতীয় পৌরাণিক লোকগাথা এবং পরিবেশগত সেই সমস্ত অ্যাক্টিভিজম। প্লট কি ছিল? এই উপন্যাসের মূল পটভূমি হচ্ছে নর্মদা নদীর ওপরে সেই যে সরোবর বা বাঁধ নির্মাণের বিতর্কিত সেই আন্দোলন এবং তার ফলে স্থানীয় আদিবাসীদের ভিটেমাটিচ্যুত হওয়ার সেই করুণ বাস্তব চিত্র। সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের করিডোর আমরা দেখতে পাই 2004-এ। কাহিনীর মূল পটভূমি হচ্ছে ভারতের রাজধানী দিল্লির বিখ্যাত সেই কর্নপ্লেসের চায়ের দোকান, পুরনো বইয়ের দোকান এবং অলিগলি। এখানে আধুনিক দিল্লির পটভূমিতে নাগরিক জীবনের 3টে প্রধান দিক ফুটিয়ে তোলা হয়েছে। আরবান অ্যাঙ্গাস্ট, মানে শহুরে জীবনের তীব্র মানসিক যন্ত্রণা, কনজিউমারিজম, মানে আধুনিক পুঁজিবাদী সমাজের ভোগবাদ, আর অ্যালিয়েনেশন, বিশাল শহরের ভিড়ে মানুষের একাকিত্ব বা বিচ্ছিন্নতা বোধ। ঠিক আছে, সোমনাথ ব্যানার্জির করিডোর 2004-এ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সমস্ত ইন্ডিয়ান গ্রাফিক নভেলগুলো। এছাড়াও আমরা অমৃতা পাটিলকে দেখতে পাই, যার কারি এসেছিল 2008-এ। ঠিক আছে, এই উপন্যাসের কেন্দ্রবিন্দু একজন সমকামী নারী বা কুইয়ার চরিত্র। মূলত 3টি প্রধান থিম এখানে ফুটে ওঠে: হার্টব্রেক, কর্পোরেট রুটিন আর আইডেন্টিটি ইন স্মোক চোকড মুম্বাই। ঠিক আছে, প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, হৃদয়ের যন্ত্রণা, আধুনিক কর্পোরেট বা চাকুরিজীবী জীবনের একঘেয়েমি ও যান্ত্রিক নিয়ম, আর ধোঁয়াশায় ঢাকা বা দূষিত মুম্বাই শহরের পটভূমিতে নিজের আসল পরিচয় খুঁজে পাওয়ার লড়াই। এই উপন্যাসে মুম্বাই শহরকে প্রতীকীভাবে স্মগ সিটি বা ধোঁয়াশার শহর বলে উল্লেখ করা হয়েছে। অমৃতা পাতিলকে বিশ্বজুড়ে ভারতীয় সাহিত্যের এবং ভারতের প্রথম নারী গ্রাফিক ঔপন্যাসিক হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়। তার অন্যান্য কাজগুলোর মধ্যে আমরা আদি পর্ব পাই, যেটা 2012-তে এসেছিল, হিন্দু মহাকাব্য মহাভারতের আদি পর্বের এক অনন্য সচিত্র পুনর্নির্মাণ। এছাড়া সৌপ্তিক পাই, 2016 এসেছিল মহাভারতের সৌপ্তিক পর্বের কাহিনী। এবং এই যে দুটো বইতে তিনি মহাভারতের মূল আখ্যানটাকে সমাজের মূলধারা থেকে একটু ছিটকে পড়া বা অবহেলিত চরিত্রদের দৃষ্টিভঙ্গি থেকে পুনরায় কিন্তু বর্ণনা করেছেন। বোঝা গেছে? এরপরে আমরা দুর্গাবাই ব্যাম, সুভাষ ব্যাম এবং শ্রী বিদ্যা নাটরাজনের ভীমায়ন দেখতে পাই। ঠিক আছে, ভীমায়ন যেটা 2011-তে এসেছিল। ডক্টর বি আর আম্বেদকরের জীবনের বাস্তব ঘটনা এবং অভিজ্ঞতার উপরে ভিত্তি করে এটা একটা জীবনীমূলক গ্রন্থ। ঠিক আছে, এখানে ভারতের ঐতিহ্যবাহী আদিবাসী চিত্রকলা, প্রধান গণ্ড শিল্পরীতি ব্যবহার করে সম্পূর্ণ হাতে আঁকা হয়েছে সব ছবিগুলো। এখানে পাশ্চাত্যের সেই কমিক্সের মতো প্রথাগত যে চারকোনা বক্স বা ঘরের সেই যে স্ট্রাকচার, সেটাকে রিজেক্ট করা হয়। তো গণ্ড চিত্রশিল্পীদের মতে চারকোনা বক্সের মধ্যে চরিত্রদের আটকে রাখা আসলে বর্ণপ্রথার সামাজিক বন্দিত্বকে নির্দেশ করে। তাই চরিত্রদের সেই বন্দিত্ব থেকে মুক্ত রাখতে এবং স্বাধীনভাবে শ্বাস নেওয়ার সুযোগ দিতে তারা এই যে বক্সের মতো করে কমিক্স
ব্যবহার করেননি, যাতে চরিত্ররা কোনোভাবে বক্সিং বা গণ্ডিবদ্ধ না হয়ে থাকে, তারা এটাকে চেঞ্জ করেছেন। বোঝা গেছে আশা করি। এছাড়াও আমরা মালিক শাহজাদকে দেখতে পাচ্ছি। মন্নুয়া বয় অফ কাশ্মীর, ফ্রম কাশ্মীর 2015 সালে এসেছিল। এটা লেখকের নিজস্ব অভিজ্ঞতার উপরে ভিত্তি করে একটা আত্মজীবনীমূলক গ্রাফিক নভেল। এই বইটাতে 1990-এর দশকের চরম রাজনৈতিক অস্থিরতার সময়ের সেই অতিরিক্ত সামরিক পাহারা ও সেনা মোতায়েন থাকা কাশ্মীর উপত্যকার পটভূমিতে লেখকের নিজের শৈশবের বাস্তব এবং নির্মম অভিজ্ঞতার বিবরণ দেওয়া হয়েছে। মনু ছিল সেই লেখকের নিজেরই একটা ডাকনাম। বোঝা গেছে? তো এই ছিল গুরুত্বপূর্ণ সমস্ত গ্রাফিক নভেল রাইটার এবং ভারতীয় কিছু গ্রাফিক নভেল রাইটার এবং তাদের সমস্ত ওয়ার্ক। এরপরে আমরা গ্রাফিক নভেল সংক্রান্ত ক্রিটিক্যাল কিছু টার্ম এবং ভিজুয়াল লিটারেসি নিয়ে আলোচনা করব। দেখো, এগুলো কিন্তু প্রশ্ন আসার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমি উল্লেখ করেছি আমরা টার্মের মধ্যে কি পাবো, সিকোয়েন্সিয়াল আর্ট। সিকোয়েন্সিয়াল আর্ট কি? এটা হচ্ছে গল্প বলার জন্য একটা নির্দিষ্ট উদ্দেশ্যমূলক ক্রমে ছবি বা চরিত্রগুলোকে বিন্যাস, ঠিক আছে, পর্যায়ক্রমিক চিত্রশিল্প বলা হয় এটা। এই যে টার্মটা, এটা প্রথম ব্যবহার করেছিলেন বিখ্যাত কমিক শিল্পী উইল আইজনার। আমি সবার প্রথমে এটা উল্লেখ করেছিলাম। এছাড়া আমরা প্যানেল পাই। প্যানেল হচ্ছে কি না, কমিক্স পৃষ্ঠার একটা একক বাক্স বা ফ্রেম, যেটা সময় এবং অ্যাকশনের একটা বিচ্ছিন্ন অংশ বা টুকরোকে নিজের মধ্যে ধারণ করে। গাটার পাই। গাটার কি না, ফ্রেমযুক্ত প্যানেলগুলোর মাঝখানে যে সাদা বা খালি অংশ বা ফাঁকা জায়গা, তাকে গাটার বলা হয়। আর স্প্ল্যাশ পেজ। স্প্ল্যাশ পেজ কি? a full page illustration that is not broken into panels, often used to establish setting, mood and measure climatic moment. এছাড়াও আমরা ব্লিড দেখতে পাই। ব্লিড যখন কোনো প্যানেলের ছবি বা চিত্র পৃষ্ঠার মার্জিন বা গাটারের সুনির্দিষ্ট সীমানার মধ্যে আটকে না থেকে সম্পূর্ণ পৃষ্ঠার একদম শেষ প্রান্ত বা সেই ভৌত কিনারা ছাপিয়ে প্রসারিত হয়, তখন তাকে ব্লিড বলা হয়। ঠিক আছে? এটা রিডার্সদেরকে গল্পের ভেতরে একটা সীমাহীন বা অসীম স্থানের অনুভূতি দিতে সাহায্য করে। এরপরে আমরা গ্রাফিয়েশন পাচ্ছি। এটা হচ্ছে নতুন এবং গভীর একটা থিওরিটিক্যাল টার্ম। ঠিক আছে? প্রথম তৈরি করেছিলেন বেলজিয়াম মিডিয়া থিওরিস্ট ফিলিপ ম্যারিয়ান। একজন চিত্রশিল্পীর আঁকার সুনির্দিষ্ট গ্রাফিক শৈলী, লাইনের কাজ এবং রেখাবিন্যাস এবং তার হাতের ছোঁয়ায় তৈরি অনন্য একটা স্পেসিফিক গ্রাফিক স্টাইল, যেটাকে গ্রাফিয়েশন বলা হয়। সাধারণ উপন্যাসে লেখকের বর্ণনাকারী কণ্ঠস্বর এবং ন্যারেটিভ ভয়েস যেভাবে গল্পটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক সেভাবেই গ্রাফিক নভেলে এই গ্রাফিয়েশন বা আঁকার নিজস্ব ধরনটা রিডার্সদের অচেতন মন এবং গল্পের সেই ম্যাথমেটিক্সটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে? তাহলে ইম্পর্টেন্ট টার্ম হিসেবে আমরা দেখতে পেলাম সিকোয়েন্সিয়াল আর্ট, প্যানেল, গাটার, স্প্ল্যাশ পেজ, ব্লিড এবং গ্রাফিয়েশন। বুঝে গেছে? দেখো, গ্রাফিক নভেলের রূপান্তরিত শ্রেষ্ঠ সাহিত্যকর্ম বলতে আমরা পাশ্চাত্য এবং ভারতীয় প্রকাশকেরা প্রায়শই বিভিন্ন এই যে ক্লাসিক এবং কালজয়িক গদ্য এবং কবিতাকে পর্যায়ক্রমিক একটা আখ্যানে বা গ্রাফিক নভেলে অনুবাদ এবং রূপান্তর করে থাকেন। তো এই যে ক্লাসিক বা মহাকাব্য ইলিয়াড, ওডিসি, প্রাচীন গ্রিক মহাকবি হোমারের এই যে দুটি বিখ্যাত মহাকাব্যকে গ্রাফিক নভেলে রূপান্তর করা হয়েছে বিখ্যাত কমিক শিল্পী গ্যারেথ হিলসের দ্বারা, তাই না? এছাড়াও কিছু মডার্নিস্ট প্রোজও রয়েছে। এখানে প্রোজের নামগুলো যদিও উল্লেখ করা নেই। দেখো, মডার্নিস্ট গদ্যের গ্রাফিক রূপান্তর থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ওই যে ফ্রাঞ্জ কাফকার মেটামরফোসিস, পিটার কুপার কর্তৃক মেটামরফোসিস গ্রাফিক নভেলে রূপান্তরিত করা হয়েছে। জেমস জয়েসের উইলিসেস, রবার্ট বেরি উইলিসেসের একটা গ্রাফিক রূপান্তর করেছেন সিন নামে। এছাড়াও মার্সেল প্রুস্তের ইন সার্চ অফ লস্ট টাইম, স্টেফান হিউয়েটের কর্তৃক এটা একটা গ্রাফিক নভেল হিসেবেও কিন্তু রূপান্তর করা ন্যারেটিভ বা মডার্নিস্ট প্রোজ। বোঝা গেছে? তো বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য কর্মগুলোর এই সমস্ত সফল গ্রাফিক নভেলে রূপান্তর আমরা দেখতে পাই। এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই আমি এগুলো এখানে উল্লেখ করেছি। বোঝা গেছে? তো এই ছিল গ্রাফিক নভেল সংক্রান্ত সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা। গ্রাফিক নভেলের একদম শুরু, বিখ্যাত সমস্ত গ্রাফিক নভেলিস্ট, তাদের গুরুত্বপূর্ণ সমস্ত কাজ, গ্রাফিক নভেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্ত পরিভাষা এবং বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য কর্মগুলোর যে গ্রাফিক নভেলে রূপান্তর, সেগুলো নিয়ে ইন ডিটেইল আশা করছি এই সমস্ত কিছু
সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইউজিসি নেট এবং WBCET 2026-এর প্রস্তুতির এর পরের ক্লাসে।